সাদা এবং কালো। আমি সাদাকে সাদা বলি, কালোকে বলি কালো। সবকিছুকেই যে বলতেই হবে ভালো, সেই নীতি আমার নয়। যদিও আমি জানি সাদা এবং কালো, ভালো এবং খারাপ, আলো এবং অন্ধকার, দিন এবং রাত্রি আপেক্ষিক, জীবন এবং মৃত্যু আপেক্ষিক। জীবনের শেষে মৃত্যু আসবে, মৃত্যুর পর আবার নতুন জীবন। দিনের শেষে যেমন রাত্রি নেমে আসে, তেমনি রাত্রির পর আবার দিন আসবে। পুরুষ এবং প্রকৃতি, নর এবং নারী, ব্রহ্ম এবং আদি শক্তি, ম্যাটার এবং এনার্জি, টাইম এবং মাল্টিডাইমেনশনাল স্পেস আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে এক এবং অভিন্ন, একে অপরকে সম্পূর্ণ করে। পজিটিভ এবং নেগেটিভ, ম্যাটার, অ্যান্টিম্যাটার, ডার্ক ম্যাটার, এনার্জি, ডার্ক এনার্জি একে অপরের পরিপূরক। আমরা কেউ আত্মনির্ভর নই, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে দেওয়া নেওয়া হয়ে চলেছে। এভাবেই আমরা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছি। আমরা যে অনুভব করি তা সত্য মনে করি, তবে আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমাদের অনুভব আপেক্ষিক, সৌন্দর্য, ভালোবাসা, আনন্দ আপেক্ষিক। স্থান, কাল, পাত্র ভেদে তা পরিবর্তিত হয়। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। তবে আমার অনুভবের জগতে ইনভিজিবল ঈশ্বর এবং ভিজিবল প্রকৃতির মধ্যে কোনো প্রভেদ নেই। ঈশ্বরের মধ্যে আমি প্রকৃতিকে এবং প্রকৃতির মধ্যে আমি ঈশ্বরকে পেয়েছি। আমি সাদাকে সাদা বলি, কালোকে বলি কালো। সব কিছুকেই যে বলতেই হবে ভালো, সেই নীতি আমার নয়। এই বিশ্বজগৎকে রঙিন চশমা পরে দেখার ইচ্ছে নেই আমার। নারী সৌন্দর্য। ময়ূর এবং ময়ূরীর মধ্যে কে বেশি আকর্ষক? ময়ূর। বাঘ এবং বাঘিনীর মধ্যে দেখতে কে বেশি সুন্দর? বাঘ। সিংহ এবং সিংহীর মধ্যে কে বেশি সুন্দর? অবশ্যই সিংহ। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? পুরুষ এবং নারীর মধ্যে কে বেশি আকর্ষক? অবশ্যই নারী। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নারী এবং সৌন্দর্য এখন সমার্থক। যুগ যুগ ধরে নারী তার অপরূপ সৌন্দর্যের জন্য প্রশংসা পেয়েছেন, কোটি কোটি পুরুষকে মুগ্ধ করেছেন। যুগ যুগ ধরে কত কবি নারীর সৌন্দর্যকে নিয়ে কবিতা লিখেছেন, কত শিল্পী ছবি এঁকেছেন, কত গায়ক গান গেয়েছেন, তার কোনো হিসাব নেই। নারীকে হিন্দু ধর্মে কখনো প্রকৃতি রূপে, কখনো আদি শক্তি রূপে আরাধনা করা হয়। এই জগতে এই সমস্ত শক্তির উৎস নারী। বিভিন্ন প্রকার নারীর বর্ণনা রয়েছে, যেমন পদ্মিনী, শঙ্খিনী, রুক্মিণী, হস্তিনী ইত্যাদি ইত্যাদি। নারী মনের রহস্য নিয়েও অনেকে অনেক কথা বলেছেন। নারী চরিত্র রহস্যময়ী। কখনো সে মমতাময়ী, কখনো সে ছলনাময়ী, কখনো সে উদার, কখনো নিষ্ঠুর। তবে আমরা যদি শুধু নারীর সৌন্দর্য নিয়ে আলোচনা করি, তবে নারীর অবদানকে ছোট করে দেখা হবে। সমাজে গঠনমূলক কাজে নারীদের অবদান অনস্বীকার্য। নারী যুগ যুগ ধরে বাড়িকে সামলে রেখেছেন বলেই পুরুষ বাইরে মন দিয়ে কাজ করতে পেরেছেন। কখনো কখনো নারী বাইরেও পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। নারী তাই শুধু সৌন্দর্যময়ী নয়, এই জগতে যা কিছু কল্যাণকর অর্ধেক তার করেছেন পুরুষ, অর্ধেক তার করেছেন নারী। কিন্তু নারী কখনো সেই অবদানের জন্য যোগ্য সম্মান পাননি। সর্বদাই পুরুষের সামনে নারীর অবদানকে ছোট করে দেখা হয়েছে। যুগ যুগ ধরে নারীকে অত্যাচারের শিকার হতে হয়েছে। এখন প্রশ্ন, নারী পুরুষকে এত কিছু দিয়েছেন,
বিনিময়ে কি চেয়েছেন? শুধুই কি ভালোবাসা? হয়তো না। নারী পুরুষের কাছে যোগ্য সম্মান চেয়েছেন। নারীর প্রকৃত সৌন্দর্য রূপী নয়, গুণী, ব্যবহারে, ত্যাগী। পুরুষদেরকে তা বুঝতে হবে। রাজা রানীর গল্প। এক রাজার ছিল 4 রানী। 4 জন রানী দেখতে ছিলেন অপরূপা সুন্দরী। 4 জন অপরূপা সুন্দরী রানীকে নিয়ে রাজার মনে খুব গর্ব ছিল। বড় রানীর নাম ছিল শঙ্খিনী, মেজ রানীর নাম ছিল হস্তিনী, সেজ রানীর নাম ছিল রুক্মিণী, ছোট রানীর নাম ছিল পদ্মিনী। একদিন রাজা ঘোষণা করলেন যে 4 জন রানীর মধ্যে যে কোনো একজন রানীকে সমস্ত ধনসম্পত্তি দান করবেন। সেই জন্য তিনি 4 জন রানীকে পরের দিন সকালে রাজসভায় আমন্ত্রণ করলেন। সকাল হলো, 4 জন রানী খুব সুন্দরভাবে শৃঙ্গার করলেন। এমনভাবে শৃঙ্গার করলেন যে স্বর্গের অপ্সরাদেরকে সৌন্দর্যে হার মানাবেন। ঠান্ডার সময় তখন একটা ছোট্ট কুকুরছানা রাজসভায় যাওয়ার পথে ঠান্ডায় কাঁপছিল। বড় রানী সেই ছোট্ট কুকুরছানাটিকে দেখতে পেলেন। মেজ রানীর সাথে সকালবেলায় কথা কাটাকাটি হয়েছিল। সেই সব রাগ গিয়ে পড়ল ছোট্ট সেই কুকুরছানাটার ওপর। লাথি মেরে তিনি কুকুরছানাটিকে নালার মধ্যে ফেলে দিলেন। তারপর মেজ রানী কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে রাজসভার দিকে এগিয়ে গেলেন। তিনি কুকুরছানাটিকে দেখতে পেয়েও না দেখার ভান করলেন, তারপর এগিয়ে গেলেন। তারপর সেজ রানী কিছুক্ষণ পরে সেই পথ দিয়ে রাজসভার দিকে যাওয়ার সময় সেই কুকুরছানাটিকে দেখতে পেলেন। কুকুরছানাটি যন্ত্রণায় ছটফট করছিল। অনেকক্ষণ ধরে তিনি আফসোস করলেন, কিন্তু কুকুরছানাটিকে উদ্ধার করার কোনো চেষ্টা করলেন না। রাজসভার দিকে এগিয়ে গেলেন। তারপর ছোট রানী সেই পথ দিয়ে যাওয়ার সময় কুকুরছানাটিকে দেখতে পেলেন। তিনি কুকুরছানাটিকে উদ্ধার করলেন। তিনি রাজসভায় না গিয়ে কুকুরছানাটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং সারিয়ে তুললেন। রাজা গুপ্তচরের মাধ্যমে সমস্ত কথা শুনতে পেলেন। তিনি রাজসভায় না গিয়ে সোজা ছোট রানীর কাছে ছুটে গেলেন। তিনি তার সমস্ত ধনসম্পত্তি ছোট রানীর নামে লিখে দিলেন। নীতি কথা, জীবে প্রেম করে যেই জন, সেই জন সর্বশ্রেষ্ঠ। যুগ পরিবর্তন। আমার জন্ম সবুজ ছোট গ্রামে। সেখানে তখনও আধুনিকতার ছোঁয়া স্পর্শ করেনি। তখন ইলেকট্রিসিটি আসেনি। গ্রামের বেশিরভাগ রাস্তা ছিল কাঁচা। পাকা বাড়ি খুব কম দেখা যেত। বেশিরভাগ বাড়ি ছিল মাটির তৈরি বা বাঁশের বেড়া দিয়ে তৈরি। চারিদিকে সবুজ গাছপালা। সেখানে সবুজ স্নিগ্ধ সেই সৌন্দর্যকে আমরা গভীরভাবে উপভোগ করতাম। একটা মাটির রাস্তা ছিল আমাদের বাড়ির ডান দিকে। বাঁ দিকে ছিল ছোট্ট একটা বাঁশ বাগান। বিভিন্ন রকম গাছপালা ছিল, যেমন ফলের গাছের মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সবেদা, কুল, কলা গাছ ইত্যাদি। ফুল গাছও ছিল অনেক রকম। চন্দন গাছ ছিল, শিশু গাছ ছিল। ঠাকুমা বাড়িতে বিভিন্ন রকম সবজি চাষ করতেন, যেমন বেগুন, লঙ্কা, টমেটো ইত্যাদি। এই সব সবজি কখনো আমাদের বাজার থেকে কিনে খেতে হয়নি। বাড়িতে গরু ছিল। ঠাকুমার সাথে আমিও মাঠে গরু চড়াতে যেতাম। ওই বয়সেও ঠাকুমার যা স্ট্যামিনা ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠাকুমা ভেজিটেরিয়ান ছিলেন। উনি পশু পাখি খুব পছন্দ করতেন। আমাদের বাড়িতে ডেইলি গোটা 10 দেশি কুকুর এবং বিড়ালের জন্য এক্সট্রা রান্না করা হতো। ঠাকুমা ওদেরকে খুব পছন্দ করতেন। ঠাকুমার দুপুরের খাওয়া শেষ হলে দেখতাম ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রকম পাখি উড়ে আসতো, যেমন শালিক, পায়রা, কাক ইত্যাদি। ঠাকুমা নিয়মিত তাদেরকে খাওয়া দিতেন। তারপর খাওয়া শেষ হয়ে গেলেই সেই পাখিগুলো আবার আকাশে উড়ে যেত। আমি ডেইলি
সেটা লক্ষ্য করতাম। বর্ষাকালে যেদিন প্রথম বৃষ্টি পড়ত, সেই দিনটা আমরা খুব উপভোগ করতাম। সারাদিন বৃষ্টিতে ভিজে খেলাধুলা করতাম। সেই প্রথম বৃষ্টির আনন্দ আমাদের কাছে ছিল অমূল্য। টিনের ছাদে বৃষ্টির টাপুর টুপুর শব্দ, ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, নিঝুম রাত্রি, পাতার খসখস শব্দ, ডিম লাইটে বাবা খবরের কাগজ পড়তেন বা অফিসের কাজ করতেন। আমি আর আমার দুই দিদি লণ্ঠনের আলোয় পড়াশুনো করতাম। মা রান্নাঘরের কুপির আলোতে রান্না করতেন। এখন আমার বয়স 34 বছর। কলকাতার মহানগরীতে থাকি। এখানে চারিদিকে শুধু আলো আর আলো। যুগ পুরোপুরি পাল্টে গিয়েছে। ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান, এসি, গ্যাস, স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, শপিং মল, মাল্টিপ্লেক্স, পার্ক, ই কমার্স। এখন অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে আমাদের জীবনে অপরিহার্য অঙ্গতে পরিণত হয়েছে। শৈশবে আমরা তা কল্পনাও করতে পারিনি। ছোটবেলায় সেই গ্রামের দুর্গাপুজোতে, লক্ষ্মী পুজোতে আমরা যেভাবে আনন্দ করতাম, এখন কলকাতা মহানগরীতে এত জাঁকজমকের মধ্যেও হয়তো সেরকম আনন্দ উপভোগ করতে পারি না। আমাদের শৈশব কেটেছে গ্রামের ছোট একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে এই ছাত্রছাত্রীরা মাটিতে বসত। চেয়ার, টেবিল, লাইট, ফ্যান কিছুই ছিল না সেখানে। স্কুলের মাঠে আমরা বন্ধুদের সাথে নানা রকম খেলাধুলো করতাম। গাছে চড়তাম, গাছ থেকে আম পেড়ে খেতাম, বন্ধুদের সাথে মন খুলে গল্প করতাম। আমার ছেলে এখন একটা ইন্টারন্যাশনাল স্কুলের এসি ক্লাসরুমে বসে আমাদের শৈশবের সেই আনন্দকে বুঝতে পারবে না। এখনকার জেনারেশন বুঝতে পারবে না। এখন আমাদের জীবনে অনেকটা পরিবর্তন ঘটে গিয়েছে। আধুনিকতা আমাদের জীবনকে অনেক কিছু দিয়েছে, তা আমরা অস্বীকার করতে পারি না। পুরো পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। এখন রান্না হয় গ্যাসে, আগে রান্না হতো কয়লার উনুনে, কাঠের ভুসিতে, গোবরের ঘুঁটেতে, জঙ্গল থেকে কুড়িয়ে আনা কাঠের টুকরোতে। মাকে আমি অনেক কষ্ট করতে দেখেছি। মা হাতুড়ি দিয়ে কয়লা ভাঙতেন, গোবরের ঘুঁটে দিতেন, বাবা কুড়ুল দিয়ে কাঠ কাটতেন জ্বালানির জন্য। তখন রান্নার গ্যাস ছিল না আমাদের বাড়িতে। যুগের পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটছে। নেক্সট 50 ইয়ার্সে কি কি পরিবর্তন আসতে পারে তা এখন আমরা কল্পনাও করতে পারবো না। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে তার ফলাফল কি হবে? যদি বিশ্বজুড়ে ইলেকট্রিসিটি ক্রাইসিস বা পানীয় জলের অভাব দেখা যায়, তাহলে আমরা কিভাবে সার্ভিস করব? সেই জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। কন্যা ভ্রূণ হত্যা। একবিংশ শতাব্দীতেও নারী এবং পুরুষকে সমানভাবে দেখা হয় না। তার একটা বড় দৃষ্টান্ত হল কন্যা ভ্রূণ হত্যা। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, পৃথিবীর বহু দেশে এখনো হাজার হাজার কন্যা শিশুকে জন্ম নেওয়ার আগেই ভ্রূণ অবস্থায় মেরে দেওয়া হয়। নারীকে আমরা কখনো প্রকৃতি রূপে, আবার কখনো আদি শক্তি রূপে আরাধনা করি, অথচ সেই নারীকেই জন্ম নেওয়ার আগেই আমরা ভ্রূণ অবস্থায় হত্যা করি। নারী শুধু পুরুষের সহধর্মিণী নয়, বরং নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। নারী যদি না থাকে তবে পুরুষের কি কোনো অস্তিত্ব থাকবে? এই সমাজে কল্যাণকর কর্মে নারীদের অবদান কোনো অংশেই পুরুষদের থেকে কম নয়। বাচ্চা জন্ম দেওয়া, প্রতিপালন করা, ঘরে এবং বাইরে বিভিন্ন রকম কাজে নারীদের অবদান অনস্বীকার্য। কিন্তু নারীদের অবদানকে সর্বদা ছোট করে দেখা হচ্ছে। চক্রান্ত করে কন্যা শিশুকে ভ্রূণ অবস্থায় মেরে ফেলা হচ্ছে। নারীকে তার যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। তাই সর্বপ্রথম নারীকে তার যোগ্য সম্মান দিতে হবে। নারী যেন বাবা মার কাছে বোঝা হয়ে না দাঁড়ায়, বরং অবলম্বন হয়। সেই দিকে খেয়াল রাখতে হবে। নারীকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তবেই সে যোগ্য সম্মান পাবে।
বিক্ষিপ্তভাবে কয়েকজন নারী সমাজের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলেই বা কিছু নারী খোলামেলা পোশাকে ঘুরে বেড়ালেই নারী সমান অধিকার পেয়ে গিয়েছ ভাবলে ভুল বলা হবে। ফেমিনিস্টদের সাথে এখানেই আমার মতামতের বিরোধিতা। সামগ্রিকভাবে নারী কল্যাণ চাই। অনেকে আমাকে বলেছেন এই পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে স্বামী এবং স্ত্রীর মধ্যে মান অভিমান কথা কাটাকাটি ঝগড়া হয়নি। তার মানে এই নয় যে প্রত্যেকটি বাড়িতে নারী অত্যাচারিত হচ্ছে। অনেক সময় দেখা যায় দুজনেই কম বেশি দোষ করেছেন। আমি তো অস্বীকার করছি না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নারী ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হয়, নারীকে পুরুষদের কাছে অকারণে কম্প্রোমাইজ করতে হচ্ছে। কন্যা ভ্রূণ হত্যা সেরকমই একটা দৃষ্টান্ত, যেখানে মায়ের অমতে তার শিশু কন্যাকে জোর করে হত্যা করা হচ্ছে। এখানেই আমার আপত্তি। কুকুরকে পোষ মানানো। প্রায় ৩৮,০০০ বৎসর আগে মানুষ প্রথম কুকুরকে পোষ মানাতে শেখে। সেই দিন থেকে মানব সভ্যতায় এক নতুন যুগের সূচনা হয়। মানুষ কুকুরকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে সব সময় পাশে পেয়েছে। কুকুর যদি না থাকতো, মানব সভ্যতার উন্নতি কখনো সম্ভব হতো না। মানুষ তার বিশ্বস্ত বন্ধু কুকুরকে সঙ্গে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব জয় করেছে। হোমোসেপিয়েন্সদের সাথে অন্যান্য অনেক ননসেপিয়েন্স হোমোস্পিসিস বিকশিত হয়েছিল, কিন্তু তারা কিভাবে বিলুপ্ত হয়ে গেল? বিজ্ঞানীরা এখনো তা বুঝতে পারেননি। গভীরভাবে বিশ্লেষণ করার পর দেখা গিয়েছে হোমোসেপিয়েন্স অর্থাৎ আধুনিক মানব প্রজাতি কুকুরকে পোষ মানাতে শিখেছিল, কিন্তু অন্যান্য ননসেপিয়েন্স হোমোস্পেসিসরা কুকুরকে পোষ মানাতে শেখেনি। তাই আমরা বলতে পারি যে কুকুরের সহযোগিতা ছাড়া মানুষের ইভলিউশন কখনো সম্ভব ছিল না। কুকুর যদি বন্ধুর মতো মানুষের পাশে এসে না দাঁড়াতো, তবে অন্যান্য ননসেপিয়েন্স হোমোস্পিসিসদের মতো মানুষও বিলুপ্ত হয়ে যেত। কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল, তাই কোনো বিপদের আশঙ্কা থাকলে কুকুর সহজেই তা অনুভব করতে পারে। মানুষ সে সময় শিকারী প্রকৃতির ছিল, তখন কুকুর মানুষকে শিকারের কাজে সহায়তা করত। মানুষ যখন রাতে ঘুমোতে যেত, তখন কুকুর জেগে পাহারা দিত। যদি কোনো রকম বিপদের আশঙ্কা দেখত, তখন ডেকে মানুষকে জাগিয়ে দিত। কখনো কখনো নিজের জীবন দিয়ে তার প্রিয় বন্ধু মানুষের জীবন রক্ষা করত। তাই কুকুর যদি না থাকতো, মানুষ রাত্রিতে নিশ্চিন্তে ঘুমোতে পারত না। কুকুরের চরিত্র যদি বিশ্লেষণ করি, তবে দেখতে পাবো যে কুকুর তার প্রিয় বন্ধু মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিতে কখনো পিছপা হয়নি। নিজের থেকেও বেশি সে তার প্রিয় বন্ধুকে, মানুষকে ভালোবেসেছে, রক্ষা করেছে। বন্ধুত্ব শব্দটার প্রকৃত অর্থ মানুষ প্রথম কুকুরের কাছ থেকেই শিখতে পেয়েছে। কুকুরের মতো বিশ্বস্ত বন্ধু মানুষ কখনো পায়নি, হয়তো পাবেও না। অথচ পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষেরা এখনো কুকুরকে নিকৃষ্ট চোখে দেখে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কুকুর শব্দটার উল্লেখ করাতেও আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আমি দেখেছি রাস্তার কুকুরদের ওপর মানুষ অকারণে অত্যাচার করে। কয়েকদিন আগে নিউজ পেপারে দেখলাম ঢাকা শহরে রাস্তার কুকুরদের অকারণে মেরে ফেলা হচ্ছে। মানুষ কিভাবে এইরকম নিকৃষ্ট আচরণ করতে পারে? মানুষের সবচেয়ে বিশ্বস্ত যেই বন্ধু যুগ যুগ ধরে সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষকে সহায়তা করেছে, তাদেরকে কিভাবে অকারণে মেরে ফেলতে পারে? এই রকম স্বার্থপরের মতো আচরণ কি মানুষকে শোভা পায়? খাদ্য অভ্যাস। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় হেলদি ফুড খাওয়া উচিত, জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, লো ফ্যাট এবং হাই ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ করা উচিত, ডেইলি 2 লিটার জল পান করা উচিত।
একটু বড় হওয়ার পর শেখানো হয় স্মোকিং করবেন না, অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল নেবে না, নিয়মিত শরীর চর্চা করবে, স্বাস্থ্যই সম্পদ, শরীরের ক্ষতি করতে পারে এমন কোনো বদ অভ্যাস করবে না, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক সময় সেসব কথা শুনি, অনেক সময় শুনেও অগ্রাহ্য করি। সেই জন্য ভবিষ্যতে আমাদেরকে রিগ্রেট করতে হয়। সুস্বাদু খাওয়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি। কেউ আমিষ খেতে পছন্দ করে, আবার কেউ নিরামিষ খেতে পছন্দ করে। মাছ, মাংস, ডিম, ডাল, ভাত, তরকারি, দুধ, ফল, মিষ্টি, কত রকমের খাওয়া। চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, কত ধরনের রান্না, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন রকমের সুস্বাদু খাওয়ার কথা শুনলে অনেকের জিভে জল আসে। আমাদের জিহ্বা বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করতে পারে। টক, ঝাল, মিষ্টি, তেতো, নোনতা আমাদেরকে তৃপ্তি দেয়। সুস্বাদু খাদ্য আমাদের মনকে এবং শরীরকে যতটা আনন্দ দিতে পারে, অন্য কিছু হয়তো তা দিতে পারে না। এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ দেখা যায়। এক প্রকার বাঁচার জন্য খায়, অন্য প্রকার খাওয়ার জন্য বাঁচে। তবে এমন কিছু খাওয়া উচিত নয় যা শরীরকে ক্ষতি করতে পারে। অতিরিক্ত মাত্রায় খাওয়ার জন্য যেন আমরা অসুস্থ হয়ে না পড়ি, সেই দিকে আমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। খাদ্যের প্রয়োজনীয়তা কি তা হয়তো সবাই জানে। আমাদের বেঁচে থাকবার জন্য নিয়মিতভাবে খাদ্য গ্রহণ করতে হয়। যে ব্যক্তি দিনরাত্র পরিশ্রম করে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, সে বুঝতে পারে খাদ্যের প্রকৃত মূল্য কি। অমূল্য। খাবার অপচয় তাই কখনো করা উচিত নয়। ছোটবেলা থেকেই আমাদেরকে তা শেখানো হয়। রিসোর্সের অসম বন্টনের ফলে দারিদ্রতা সৃষ্টি হয়েছে, তাই কখনো আমাদের রিসোর্সের অপচয় করা উচিত নয়। এক শ্রেণীর মানুষ প্রচুর পরিমাণে খাদ্যের অপচয় করে, সেই জন্য অন্য শ্রেণীর মানুষদের খাদ্যের অভাব হয়। এই পৃথিবীতে না খেতে পেয়ে কত লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়, তার যেমন কোনো হিসেব নেই। তেমনি এই পৃথিবীতে অতিরিক্ত পরিমাণে খাদ্য গ্রহণের পর বিভিন্ন রোগে কত লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মারা যায়, তারও কোনো হিসেব কেউ রাখে না। জঙ্গল রহস্য। জঙ্গলের সাথে ছোটবেলা থেকেই আমার ভালোবাসার সম্পর্ক। জঙ্গলের রূপ ভয়ঙ্কর সুন্দর। জঙ্গলের সাথে আমার সম্পর্ক যদি নিবিড় না হতো, যদি আমি নিয়মিত জঙ্গলে ঘুরতে না যেতাম, তাহলে হয়তো আমি প্রাকৃতিক সৌন্দর্যকে সেভাবে উপভোগই করতে পারতাম না। বিজ্ঞানের বইয়ে যেসব জ্ঞান পেয়েছি, জঙ্গলে যদি নিয়মিত না আসতাম তবে তেমনভাবে তা কোনো দিনও অনুভব করতে পেতাম না। জঙ্গলকে আমি ভালোবেসেছি। একসময় দিনের পর দিন আমি জঙ্গলে কাটিয়েছি। ডুয়ার্সে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে রহস্যময়ী জঙ্গলের সৌন্দর্যকে আমি উপভোগ করেছি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, বাঘ, সিংহ, বিষধর সাপ, কুমির এসব প্রাণীদের সংরক্ষণের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আমি উত্তর দেব, হ্যাঁ। বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছেন। যদি বাঘ, সিংহ, বিষধর সাপ, কুমির এসব প্রাণী না থাকে, তবে জঙ্গলের খাদ্য শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে জঙ্গল কেটে ফেলবে। তারপর যদি জঙ্গল না থাকে, তবে মানুষও বেঁচে থাকতে পারবে না। অত্যাধুনিক সভ্যতায় বসবাস করে আমরা অনেকে মনে করি আমাদের জীবনে জঙ্গলের তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা হয়তো অনেকেই জানি না, যদি জঙ্গল না থাকে, যদি পশু পাখি না থাকে, যদি গাছপালা না থাকে, তবে মানুষও থাকবে না। মানব সভ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। অক্সিজেনের অভাবে আমরা সবাই মারা যাব। জঙ্গলের বিভিন্ন প্রাণীদের আমি খুব কাছ থেকে দেখেছি, লক্ষ্য করেছি, ওদের ইমোশনকে উপলব্ধি করেছি। সামান্য খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য ওদেরকে কতটা সংগ্রাম করতে হয়েছে তা বুঝতে পেরেছি। ওদেরকে দেখে অনেক প্রশ্ন আমার মনে জেগেছে, তার উত্তর আমি সেখানেই খুঁজে পেয়েছি। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে
সৌরশক্তিকে আবদ্ধ করে। শাকাহারী প্রাণীরা সেই সব উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মাংসাহারী প্রাণীরা আবার শাকাহারী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। সেই সব প্রাণীরা যখন মারা যায় তখন মাইক্রো অর্গানিজমস সেই সব প্রাণীদের দেহকে ডিকম্পোজ করে আবার প্রকৃতির বুকে ফিরিয়ে দেয়। এভাবেই একটা চক্রের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়। যখন একটা বাঘ ক্ষুধা নিবারণের জন্য একটা হরিণকে শিকার করতে বাধ্য হয়, তখন সেই ঘটনাকে কি নিষ্ঠুর বলা যায়? প্রকৃতির নিয়মে এক প্রাণী অন্য প্রাণীকে হত্যা করতে বাধ্য হয়। শক্তির স্থানান্তরণ হয় এই নিষ্ঠুর প্রক্রিয়ায়। তবে আমি দেখেছি জঙ্গলের হিংস্র প্রাণীরাও ক্ষুধা নিবারণের জন্য, অযথা আত্মরক্ষার জন্য অন্য প্রাণীকে হত্যা করে বা আক্রমণ করে, কিন্তু মানুষের মতো অকারণে অন্য প্রাণীকে হত্যা করে না। স্ত্রীলিঙ্গের ওপর ওরা অকারণে অত্যাচার করে না। ওরা আমাদের থেকে অনেক বেশি মানবিক এবং আমরা ওদের থেকে অনেক বেশি পাশবিক। জঙ্গলকে আমি যত বেশি অনুভব করেছি, জীবনকে এবং জগৎকে আমি তত বেশি উপলব্ধি করতে পেরেছি। সেই রহস্যময়ী জঙ্গলের রহস্যময় গল্প আমি তোমাদেরকে পরে শোনাবো। প্রতিষ্ঠা। আমরা জীবনে সবাই প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠিত হতে চাই। তবে আমাদের সকলের কাছে প্রতিষ্ঠার পরিভাষা আলাদা আলাদা। আমাদের জীবন কি? জার্নি অর রেস? আমরা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব? প্রতিযোগিতা না সহযোগিতা? তা আমাদেরকে ডিসিশন নিতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ একা বাঁচতে পারবো না। আমরা কেউ সেলফ ডিপেন্ডেন্ট নই। প্রত্যেকে আমরা প্রত্যেকের ওপর নির্ভরশীল। এই সমাজে প্রত্যেকের অবদান রয়েছে। আমাদের সকলের মধ্যে ভগবান রয়েছেন, সৈনিক রয়েছেন, প্রেমিক রয়েছেন, শিল্পী রয়েছেন, যোদ্ধা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেকের কাছে প্রতিষ্ঠার পরিভাষা আলাদা আলাদা। শিল্পী বলেছেন, এই বিশ্বজগতে যা কিছু সুন্দর রয়েছে, মৃত্যুর আগে সব কিছু উপলব্ধি করতে চাই। এমন কিছু সৃষ্টি করতে চাই যা আমাকে মৃত্যুর পরেও চিরস্থায়ী করবে। যোদ্ধা বলেছেন আবার অন্য কথা, আমি মৃত্যুর সাথে লড়াই করে বাঁচতে চাই। আমি মৃত্যুর আগে পৃথিবীর বুকে একটা দাগ কেটে দিতে চাই। মৃত্যুর পর সবাই আমাকে মনে রাখবে। আমি জীবনে এমন কিছু একটা করতে চাই। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এই যে এই বিশ্বজগৎ প্রত্যেকটি জীবকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়। একটা অন্ধকার ঘরে যদি একটা গাছ লাগানো থাকে, তবে কয়েকদিন পর সেই গাছের ডালপালা জানালার দিকে এগিয়ে যায় আলো পাওয়ার আশায়, বেঁচে থাকবার আশায়। খাদ্যের জন্য এক জীব অন্য জীবকে হত্যা করতে বাধ্য হয়। শক্তির স্থানান্তরণ হয় এই নিষ্ঠুর প্রক্রিয়ায়। অস্তিত্বের জন্য আমাদের সবাইকে নিরন্তর সংগ্রাম করতে হয়। এভাবেই যোগ্যতমের বিবর্তন হয় আর অযোগ্য বিলুপ্ত হয়ে যায়। ভূতেদের অস্তিত্ব সংকট। ভূত অনেক প্রকারের হয়, যেমন কঙ্কাল ভূত, ছায়া ভূত, হাওয়া ভূত, মানুষ রূপ ধারণ করতে পারেন এমন ভূত। ভূত সম্বন্ধে আমাদের সকলের মনে নেগেটিভ ধারণা রয়েছে, কিন্তু ভূত মোটেই ভয়ঙ্কর নয়। কিছু কিছু ভূত হয়তো ভয় দেখান, কিন্তু ওনাদের সংখ্যা অনেক কম। বেশিরভাগ ভূত হয় নিরীহ প্রকৃতির, ওনারা নিজেরাই অনেক ভয় পান, ওনারা নিজেরাই অস্তিত্ব সংকটে ভুগছেন। রাত্রির অন্ধকারে ওনারা চলাফেরা করেন, দিনের উজ্জ্বল আলো ওনারা সহ্য করতে পারেন না। ইলেকট্রিসিটি আসার পর ওনাদের খুব অসুবিধা হয়েছে। এখন রাত্রিতেও সেই রকম ঘন অন্ধকার পাওয়া যায় না। লোকালয়ে ভূতেদের অস্তিত্ব এখন অনেক কমে গিয়েছে। চারিদিকে আলো আর আলো। ভূতেদের অবস্থা তাই ক্রমশ শোচনীয় হয়ে পড়েছে। এমনকি ভূত চতুর্দশীতেও ওনারা এখন তেমনভাবে এনজয় করতে পারেন না।
বেশিরভাগ ভূত তাই এখন গভীর জঙ্গলে বসবাস করেন, কিন্তু ওখানেও শান্তি নেই। বাঘ ভাল্লুকদের চিৎকার, পাখিদের কিচিরমিচির। ভূতেদের অস্তিত্বের কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভূত অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। অনেকে মনে করেন ভূত শুধু ভীতু মানুষদের মনে থাকেন, বাস্তবে ওনাদের কোনো অস্তিত্ব নেই। অনেকে মনে করেন ভূত প্রেত আসলে কিছুই না, মানুষের আত্মা। মৃত্যুর পর সেই আত্মা আমাদের দেহ পরিত্যাগ করেন। তারপর সেই আত্মা যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো দেহ প্রাপ্তি করেন অথবা মুক্তিলাভ করেন, ততক্ষণ পর্যন্ত ওনারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করেন। বেশিরভাগ সময় আমরা ওনাদেরকে অনুভব করতে পারি না। তার মানে এই নয় যে ভূত নেই। এমন অনেক কিছুই রয়েছে যা আমরা অনুভব করতে পারি না, অথচ তাদের অস্তিত্ব রয়েছে। আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। এমনকি কুকুরেরা আমাদের চেয়ে বেটার ভূতেদেরকে অনুভব করতে পারেন। তাই যখন দেখবেন যে কোনো কুকুর অকারণে ঘেউ ঘেউ করে চিৎকার করছে, তখন আশেপাশে ভূতেদের উপস্থিতির সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। ভূতেদের জগতে ওনারা গণতন্ত্রে বিশ্বাসী নন, ওনারা রাজতন্ত্রে বিশ্বাসী। এখনো ভূতেদের দেশে রাজা হন। সেই রাজাকে যদি সন্তুষ্ট করা যায় তবে তিনি বর দেন। সেই ভূতের রাজার অদ্ভুত অদ্ভুত গল্প আমি আপনাদেরকে পরে শোনাব। পুরুষ এবং প্রকৃতি। পুরুষ এবং প্রকৃতির মিলনের ফলে সৃষ্ট এই বিশ্বজগৎ। পুরুষ এবং প্রকৃতির ব্যাখ্যাও বিভিন্নভাবে দেওয়া হয়েছে। সেই বিষয়ে নানা মুনির নানা মত। পুরুষ সত্য, পুরুষ ঈশ্বর, পুরুষ চেতনা, পুরুষ ব্রহ্ম, পুরুষ মহাদেব, পুরুষ মহাকাল। প্রকৃতি আদি শক্তি, প্রকৃতি মহাশক্তি, প্রকৃতি মহামায়া। পুরুষ নর, প্রকৃতি নারী, পুরুষ এক, প্রকৃতি মহাশূন্য, পুরুষ আলো, প্রকৃতি অন্ধকার। পুরুষ is time, that is eternity. প্রকৃতি is multidimensional space. টাইম এবং স্পেসকে যেমন আলাদা করা যায় না, আলো এবং অন্ধকার যেমন একে অপরের পরিপূরক, নর এবং নারী যেমন একে অপরকে সম্পূর্ণ করে, পুরুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক তেমনই নিবিড় এবং পরিপূরক। পুরুষ অ্যাবসলিউট রিয়ালিটি, প্রকৃতি অ্যাবসলিউট এনার্জি। Purusha is a matter, dark matter, antimatter, degenerate matter, while Prakriti is the energy, dark energy, positive, negative. If the Purusha is fire, then Prakriti is the vigor of that fire. Purush is the absolute consciousness. Prakriti is the divine energy. পুরুষের তিনটি রূপ: সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহাদেব। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী জ্ঞান বিজ্ঞানের দেবী সরস্বতী, পালনকর্তা বিষ্ণুর সহধর্মিণী ধন সম্পদের দেবী লক্ষ্মী, সংহারকর্তা মহাদেবের সহধর্মিণী আদি শক্তি দেবী দুর্গা। পুরুষ যদি সোল অফ দ্য ইউনিভার্স হন, তবে প্রকৃতি সেই ইউনিভার্স। পুরুষ যদি স্রষ্টা হন, তবে প্রকৃতি হলো সেই সৃষ্টি। পুরুষ প্রকৃতির মধ্যে বীজ রোপণ করেন, প্রকৃতি সেই বীজকে লালন পালন করেন। এভাবেই এই বিশ্বজগতের সৃষ্টি হয়েছে। সত্য, তম এবং রজ, এই ত্রিগুণ দ্বারা পঞ্চভূতের সৃষ্টি হয়েছে। আকাশ, জল, বায়ু, পৃথিবী এবং অগ্নি, এই পঞ্চভূত দ্বারা বিশ্বজগতের সৃষ্টি হয়েছে। পুরুষ তাই ভূতনাথ এবং প্রকৃতি সেই পঞ্চভূত।
আমাদের এই পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংসের কারণ কি হতে পারে? আমরা যখন বলি আমরা পরিবেশ দূষণ করব না, এই পৃথিবীকে আমরা সংরক্ষণ করব, তখন তা ভুল বলা হয়। কারণ এই পৃথিবীকে সংরক্ষণ করবার ক্ষমতা আমাদের নেই। এই পৃথিবী আমাদের সৃষ্টির আগেও ছিল, আমরা শেষ হয়ে যাবার পরেও থাকবে। যদি আমরা এই প্রকৃতিকে অসম্মান করি, এই প্রকৃতি আমাদেরকে শেষ করে দেবে। ভুলে গেলে চলবে না, প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। আমাদের এই পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংসের কারণ কি হতে পারে, সেই বিষয়ে বিভিন্ন রকম মতবাদ আছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, উল্কাপাত, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, মহাপ্রলয় ইত্যাদি মানব সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে। ওয়াটার ক্রাইসিস, ইলেকট্রিসিটি ক্রাইসিস, বিশ্বযুদ্ধ, মাইক্রোবস, মহামারী, জল এবং অক্সিজেন বিষাক্ত হয়ে যাওয়া, ক্লাইমেট চেঞ্জ, অ্যালিয়েন্স দ্বারা আক্রমণ ইত্যাদি মানব সভ্যতার ধ্বংসের কারণ হতে পারে। আমরা যেভাবে জল এবং ইলেকট্রিসিটি অপচয় করছি, ভবিষ্যতে জল এবং ইলেকট্রিসিটির ক্রাইসিস সৃষ্টি হবে। রিসোর্সের যখন অভাব হবে, তখন মানব সভ্যতা নিজেদের মধ্যে লড়াই করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের যদি একবার শুরু হয়ে যায়, তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এখনো পর্যন্ত এই পৃথিবীতে যা মারণাস্ত্র হয়েছে, তা মানব সভ্যতা ধ্বংস করার জন্য যথেষ্ট। গ্রিড এবং স্টুপিডিটি হয়তো একদিন মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে। মহাপুরুষেরা বলে গিয়েছেন, এই পৃথিবীতে সবচেয়ে ইনসেন্ট স্পিসিস হলো মানুষ। তারা ইনভিজিবল গডকে আরাধনা করে, অথচ ভিজিবল নেচারকে ধ্বংস করে। তারা জানে না যে গডকে তারা আরাধনা করে সেই হলো নেচার। গড এবং নেচার হলো ইনসেপারেবল। আমরা 83% ওয়াইল্ড অ্যানিমাল এবং 50% প্ল্যান্ট অলরেডি ধ্বংস করে ফেলেছি। আমরা নিজেরাই এই পৃথিবীকে নিজেদের বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি। আমরা প্রকৃতির উপর এতটাই অত্যাচার করেছি যে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হতে চলেছে। অনেক প্রাণী এখন বিলুপ্ত এবং বিপন্ন হয়ে গিয়েছে। যদি আমাদের দ্বারা খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হয়, তবে প্রকৃতির নিয়মে নতুন খাদ্য শৃঙ্খলের সৃষ্টি হবে। সেই খাদ্য শৃঙ্খলে মানুষের ভূমিকা গৌণ হয়ে দাঁড়াবে। যদি আমরা এই প্রকৃতিকে অসম্মান করি, এই প্রকৃতি আমাদেরকে শেষ করে দেবে। ভুলে গেলে চলবে না, প্রকৃতির আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। রূপকথার সেই সব দৈত্যকার প্রাণী। রূপকথার গল্প আমরা সবাই পড়তে শুনতে ভালোবাসি। ছোটবেলায় ঠাকুরমার মুখে একটা গল্প শুনেছিলাম। যদিও রূপকথার অন্যান্য গল্পের মতো এই গল্পেরও কোনো বাস্তব প্রমাণ নেই। মাটির নিচে, অনেক অনেক নিচে, সমুদ্রের গভীরতায়, পাতাল লোকে দৈত্যকার সব প্রাণীরা বসবাস করত। রামায়ণে, মহাভারতে ও সেই সব দৈত্যকার প্রাণীদের উল্লেখ রয়েছে। সমুদ্রের গভীরে একটা বিশেষ পয়েন্ট রয়েছে, যেখান থেকে ওদের সভ্যতায় প্রবেশ করা যায়। অনেক জাহাজ সেই পয়েন্টে পৌঁছে হারিয়ে গিয়েছে, কখনো ফিরে আসতে পারেনি। বারমিউডা ট্রায়াঙ্গেলের গল্প হয়তো আমরা সবাই জানি। এই গল্পটাও হয়তো সেই রকম একটা গল্প। সেই সব দৈত্যরা যখন নিজেদের মধ্যে ঝগড়া করে, লড়াই করে, তখন আমাদের পৃথিবীতে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, যেমন বন্যা, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, মহাপ্রলয়। বড় হবার পর বুঝতে পারি যে সেই সব দৈত্যকার প্রাণীদের অস্তিত্ব হয়তো বাস্তবে নেই, শুধুমাত্র রূপকথার গল্পে রয়েছে। কিন্তু জলজ প্রাণীদের নিয়ে আমার কৌতূহল কম হয়নি। এই পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। জলজ প্রাণীদের সম্বন্ধে আমাদের জ্ঞান অতি সামান্য।
আমাদের বেঁচে থাকবার জন্য অক্সিজেন হলো অপরিহার্য। আমাদের বায়ুমণ্ডল হলো বায়ুর সমুদ্র। আমরা বায়ুর সমুদ্রে বসবাস করি। আমরা বাতাসে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারি, কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারি না। আমরা স্থলজ প্রাণীরা স্থলে বসবাস করতে পারি, কিন্তু জলে বসবাস করতে পারি না। অন্যদিকে জলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে, কিন্তু বাতাসে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই এরা স্থলে বসবাস করতে পারে না, কিন্তু জলে বসবাস করে। জলের সমুদ্রে জলজ প্রাণীদের একটা বিশাল জগৎ রয়েছে। সেই সম্বন্ধে আমাদের জ্ঞান অতি সামান্য। এলিয়েন্সরা আমাদের পৃথিবীতে বাতাসে দ্রবীভূত অক্সিজেন এবং জলে দ্রবীভূত অক্সিজেন কোনোটাই গ্রহণ করতে পারে না। তাই বায়ুর সমুদ্রে, জলের সমুদ্রে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে না। তাদের গল্প আমি পরে একদিন শোনাব। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে আমরা মহাপ্রলয়ের উল্লেখ পেয়েছি। যখন এই পৃথিবীতে মহাপ্রলয় আসবে, তখন সমস্ত পৃথিবী জলে ডুবে যাবে। তখন আমরা স্থলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারবো না এবং মারা যাব, কিন্তু জলজ প্রাণীরা কিন্তু তখনও বেঁচে থাকবে। ডাইনোসরেরা একসময় সমস্ত পৃথিবী জুড়ে আধিপত্য করত, কিন্তু কালের নিয়মে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। হয়তো মহাপ্রলয়ের পর আমরা বিলুপ্ত হয়ে যাব। জলজ প্রাণীরা হয়তো ভবিষ্যতে এই পৃথিবীতে রাজত্ব করবে। অভিযোজনের ফলে হয়তো দৈত্যকার জলজ প্রাণীদের সৃষ্টি হবে। তারা হয়তো স্থলে বাতাসে দ্রবীভূত অক্সিজেন এবং জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে পারবে। জলে এবং স্থলে দু জায়গাতেই বসবাস করতে পারবে। রূপকথার সেই সব দৈত্যকার প্রাণীরা বাস্তবে ফিরে আসবে। পৌরাণিক অবিশ্বাস্য কিছু কথা। রামায়ণ মহাভারতে বিভিন্ন রকম অস্ত্রের বর্ণনা রয়েছে, যেমন ব্রহ্মাস্ত্র। সেই সব অদ্ভুত অস্ত্রের বর্ণনা পড়লে আমরা আশ্চর্য হই। পুষ্পরথের বর্ণনা রয়েছে, রাক্ষসদের বর্ণনা রয়েছে, পাখিদের মতো আকাশে ওড়ার বর্ণনা রয়েছে, অভিশাপ দেওয়া এবং তা ফলীভূত হওয়া, দিব্যদৃষ্টি, এইরকম অবিশ্বাস্য অনেক কিছু। এইসব দেখে আমরা আশ্চর্য হই। অনেকে মনে করেন পারমাণবিক শক্তি দিয়ে যদি পরমাণু বোমা তৈরি করতে পারি, তাহলে আত্মশক্তি দিয়ে কেন আমরা ব্রহ্মাস্ত্র তৈরি করতে পারবো না? যদি আমরা আমাদের আত্মশক্তিকে বিকাশ করতে পারি এবং মস্তিষ্কের বেশিরভাগ অংশকে একসাথে অ্যাক্টিভ করতে পারি, তাহলে প্রাকৃতিক শক্তিকে আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের আত্মাকে যদি ব্রহ্মা, অ্যাবসলিউট রিয়ালিটি, এর সঙ্গে কানেক্ট করতে পারি, তাহলে অনেক অসম্ভবই সম্ভব হতে পারে। পৌরাণিক যুগে সেই সব ব্যক্তি যারা প্রাকৃতিক শক্তিকে নিজেদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারত, তাদের দেবতা ও অসুর বলা হতো। কল্পবিজ্ঞানের গল্পে সেই সব ব্যক্তিদের বলা হয় সুপার হিউম্যান এবং সুপার ভিলেন। এখন আমরা বৈজ্ঞানিক শক্তি দিয়ে বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার করেছি। অনেকে মনে করেন তখনকার পৃথিবীতে যোগ শক্তির মাধ্যমে প্রকৃতির মধ্যে সমস্ত রোগের ওষুধ তারা খুঁজে বের করেছিল। এমনকি অমৃতের সন্ধানও তারা পেয়েছিল, যা আমাদের শরীরকে জরা, বার্ধক্য এবং মৃত্যুর থেকে রক্ষা করে, আমাদের চিরযৌবনত্ব এবং অমরত্ব প্রদান করে। মৃত সঞ্জীবনী মন্ত্র নাম একটা যোগ শক্তির উল্লেখ পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। সেই যোগ শক্তি মৃত মানুষকেও পুনর্জীবিত করে দিতে পারে। To maintain balance between power of gods and demons, Ashura Guru Sukhacharya was given Mrita Sanjivani mantra. কিন্তু এইসব পৌরাণিক কাহিনীর কোনো প্রমাণ আমাদের কাছে নেই, তাই আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তাই এখন আমরা আত্মশক্তির উপর নির্ভর না হয়ে বৈজ্ঞানিক শক্তির উপর নির্ভরশীল হয়েছি।
বৈজ্ঞানিক শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকম অস্ত্র, এরোপ্লেন, কম্পিউটার, স্মার্টফোন, এইরকম অনেক অনেক যন্ত্র আবিষ্কার করেছি। পৌরাণিক যুগের সেই সব দেবতা ও অসুরেরা হয়তো অমৃতের ভাগাভাগি করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। সুপারম্যান এবং সুপার ভিলেনদের গল্প এখন বাচ্চাদের গল্পের বইতে স্থান পেয়েছে। জাতিস্বর। আমরা হিন্দু ধর্মে পুনর্জন্ম কনসেপ্টে বিশ্বাসী। আমাদের আত্মা অমর। আমরা একের পর এক দেহ পরিবর্তন করি। এভাবেই আমরা জন্মের পর মৃত্যু এবং মৃত্যুর পর জন্ম নিতেই থাকি, যতদিন না পর্যন্ত মুক্তি লাভ করি। কিন্তু পূর্বজন্মের কথা সাধারণত আমাদের মনে থাকে না। পূর্বজন্মের কথা মনে থাকা এই পৃথিবীর বিরলতম ঘটনার মধ্যে একটি। যেমন একই দেহে দুটি ভিন্ন আত্মা যদি বসবাস করে, সেই ঘটনাকে আমরা একটি বিরলতম ঘটনা বলতে পারি। যেমন কিছু কিছু মানুষ ভবিষ্যতে কি ঘটতে পারে তার আভাস পেয়ে যান, সেটাও একটা বিরলতম ঘটনা। এই সব বিরলতম ঘটনাগুলো যখন আমরা প্রথম শুনি, তখন আমাদের মন কিছুতেই বিশ্বাস করতে চায় না। সাহিত্যে এবং সিনেমায় জাতিস্বরের কাহিনী, পূর্ণজন্মের ঘটনা আমরা অনেকবার শুনেছি। পূর্বজন্মের কথা মনে আছে, এইরকম অনেক সত্যিকারের কাহিনীও আমরা অনেক শুনেছি। সেই সব ঘটনার সত্যতাও যাচাই করা হয়েছে। এই সব আশ্চর্য সত্যিকারের কাহিনী আমি যখনই শুনেছি অবাক হয়েছি। শান্তিদেবীর কথা হয়তো আমরা অনেকেই শুনেছি। স্বয়ং মহাত্মা গান্ধী সেই ঘটনার সত্যতা যাচাই করেছিলেন। তিনিও অবাক হয়েছিলেন। পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি যে দেবতাদের পূর্বজন্মের কথা মনে থাকত, কিন্তু ঈশ্বর কেন মানুষকে সেই ক্ষমতা দেননি? আমাদের ক্ষেত্রে পূর্বজন্মের কথা মনে থাকা কি সত্যি আশীর্বাদ না অভিশাপ? হয়তো অভিশাপ, কারণ আমাদের মনে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ঈশ্বর তাই সাধারণত আমাদের পূর্বজন্মের কথা মনে করার ক্ষমতা দেননি। জাতিস্বর ব্যতিক্রম। ঈশ্বরের ধর্ম কি? বৈচিত্র্যময় এই পৃথিবীতে নানা প্রকার ধর্ম। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, আবার কেউ বা খ্রিস্টান, আরো অনেক রকম। ঈশ্বরকে আরাধনা করার নিয়ম প্রত্যেকটি ধর্মে আলাদা রকম। সেই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই। যত মত তত পথ। এখন প্রশ্ন একটাই, ঈশ্বরের ধর্ম কি? ঈশ্বরের কি পরিচয়? আমরা সবাই জানি যে ঈশ্বর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। ঈশ্বরের সবচেয়ে বড় পরিচয়, হি ইজ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল টাইম। একজন সত্যিকারের শিল্পী হল ঈশ্বরের প্রতিবিম্ব এবং মেসেঞ্জার অফ গড। ঈশ্বর একজন প্রকৃত শিল্পীকে সৃষ্টি করবার ক্ষমতা দিয়েছেন। তাই একজন সত্যিকারের শিল্পীর দায়িত্ব অনেক। এই পৃথিবীকে নতুন পথ দেখানোর দায়িত্ব তাদের উপর দেওয়া হয়েছে। একজন সত্যিকারের শিল্পী যখন নিজেকে উজাড় করে কোনো মহান শিল্পকলা সৃষ্টি করেন, তখন ঈশ্বর তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। ঈশ্বর অন্য কোনো উপহারে এতটা সন্তুষ্ট হন না। মোটিভস। ক্রিমিনাল সাইকোলজিতে বলা হয়েছে যে প্রত্যেক অপরাধকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সাধারণত প্রত্যেক অপরাধের পিছনে এক বা একাধিক মোটিভ দেখা যায়। সেটা ধনসম্পদ, ক্ষমতা, নারী, প্রতিশোধ ইত্যাদি অনেক রকম হতে পারে। কিন্তু সবসময় অপরাধের পিছনে মোটিভ থাকবেই, এমনটা নাও হতে পারে। সিরিয়াল কিলিং হলো এমন একটা উদাহরণ,
যেখানে মার্ডারের পিছনে কোনো স্পষ্ট মোটিভ থাকে না। মানসিক বিকৃতির ফলে তারা এই ধরনের মার্ডার করে। মানসিক বিকৃতির ফলে অনেকে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে নিজেকে নিবৃত্ত করে। রেপের কারণও শুধুমাত্র পাশবিক শারীরিক আনন্দ পাওয়া নাও হতে পারে, কারণ তাহলে অ্যানিমালদের মধ্যে রেপ করার প্রবণতা বেশি দেখা যেত, কিন্তু সাধারণত তা দেখা যায় না। তাই মানসিক বিকৃতি হলো বেশিরভাগ সময় রেপের প্রধান কারণ। মেয়েদের ছোট পোশাককে আমরা অনেক সময় রেপের প্রধান কারণ মনে করি, কিন্তু তা মোটেই গ্রহণযোগ্য নয়। মার্ডারার বা রেপিস্ট যখন মানসিক বিকৃতির শিকার হয়ে জঘন্যতম অপরাধ করে, তখন কি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত? হয়তো হ্যাঁ, কারণ যতদিন না পর্যন্ত তাদেরকে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই মানসিক বিকৃতিকে কন্ট্রোল করা সম্ভব হবে না। সঠিক পথ। ধর্ম কথাটির সঠিক অর্থ রাইটিয়াস পাথ। সচ্চিদানন্দ ঈশ্বর বলেছেন, সত্যম শিবম সুন্দরম হলো সেই সঠিক পথ। মেটেরিয়াল ওয়েলথ এবং মেটেরিয়াল ডিজায়ার আমাদের মনে যে তীব্র অ্যাডিকশন সৃষ্টি করে, তা পূরণ করার জন্য আমাদের মন আরও বেশি কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুর অধীন হয়ে পড়ে এবং পাপ কর্মে লিপ্ত হয়। প্রথমে তা আমাদের মনে পাপের সৃষ্টি করে এবং তা কর্মের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। সেই অ্যাডিকশন পূর্ণ না হলে তা আমাদের দুঃখ কষ্টের কারণ হয়। কিন্তু যে ব্যক্তি সত্যম শিবম সুন্দরমকে জীবনের মন্ত্র মনে করেন, সেই ব্যক্তি মেটেরিয়াল ওয়েলথ এবং মেটেরিয়াল ডিজায়ার ভোগ করলেও কখনো তার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েন না। তাই ভোগ কখনো তার মনে পাপ সৃষ্টি করতে পারে না। ভোগ কখনো তার জীবনে দুঃখ কষ্টের কারণ হয় না। সেই ব্যক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ অর্জন করতে সামর্থ্য হয় এবং সচ্চিদানন্দ ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। তাই তো গীতাতে বলা হয়েছে, কর্ম করো কিন্তু কখনো ফলের আশা করো না, তাহলে তুমি জীবনে সব কিছু পাবে। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। তবে সেই কর্ম যেন ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে, সেই কর্ম যেন জগতের কল্যাণের জন্য নিয়োজিত হয়। সেই কর্মের মধ্যে যেন কোনো ডিজায়ার বা সেলফিশনেস যেন না থাকে। আমরা যদি আমাদের ট্রু সেলফকে উপলব্ধি করতে পারি, যদি আমাদের মধ্যে সচ্চিদানন্দ ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, তবে আমাদের কোনো ডিজায়ার বা সেলফিশনেস থাকবে না। তখনই আমাদের জীবন সার্থক হবে। যদি আমরা সর্বত্র এবং সর্বজীবে ঈশ্বরকে দেখতে পাই, তখন সবাইকে ভালোবাসতে পারবো। তখন আমাদের ভালোবাসার মধ্যে কোনো সেলফিশনেস থাকবে না। সেলফলেসনেসই হলো সেলফ রিয়েলাইজেশন এবং গড রিয়েলাইজেশন। তাই ঈশ্বর বলেছেন যে ভালোবাসা এবং পবিত্রতা হলো ধর্মের মূল রূপ। মশার গুনগুন শব্দ। আমি ছোট্ট একটা চা বাগানে চাকরি করি, নতুন চাকরি, তাই মাইনে খুব একটা নেই। তবে হ্যাঁ, ছোট্ট একটা কোয়ার্টার পেয়েছি। সেখানে দিনের বেলায় সাইকেল চড়ে চা বাগানের এদিকে ওদিকে ঘুরে বেড়ানো, আর রাত্রিবেলায় সেই কোয়ার্টারে আধো ঘুম হয়ে মশার কামড় খেয়ে রাত কাটানো। এই আমার একঘেয়ে জীবন। এই জীবনের ফাঁকে তোমাকে, হ্যাঁ তোমাকে খুব একটা পড়ে না মনে, ভুলেই গিয়েছিলাম তোমাকে। কিন্তু ওই যে শ্রাবণের সেই সকাল তোমার কথা আবার মনে করিয়ে দিল যত স্মৃতি হৃদয়ের গভীরে তলিয়েছিল। তুমি আমায় ভুলে গিয়েছ, তবে তোমায় কোনো দোষ দেব না। হয়তো মনে রাখার চেষ্টাও করনি কোনোদিন। এভাবে তোমার কথা ভাবতে ভাবতে স্বপ্নের ঘরে প্রায়ই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ মশার গুনগুন শব্দ আমাকে ফিরিয়ে নিয়ে এলো এক অদ্ভুত রোমান্টিক বাস্তবে। কোকিলের কুহু কুহু রব যেখানে নির্বাসিত, চা বাগানের পাশে আমি এখানে ছোট্ট সেই নদীর ধারে বসে দেখি
গাছের ডালের ওপরে বসে ডাকছে পাখি, বৃষ্টি টুপ টুপ করে ঝরে পড়ে, সেই নদীর বুকে পরম সুখী, আকাশের বুকে ভাসে কালো সাদা মেঘ। কিন্তু তারা শুনবে না আমার কথা। আমি যে কালিদাসের মেঘদূতের নায়ক নই, আমি আধুনিক মশার গুনগুন শব্দ চিরসঙ্গী আমার। শতরূপা। শতরূপা, আমি তোমাকে শতরূপে খুঁজেছি, তোমাকে চেয়েছি, তোমাকে ভালোবেসেছি, তারপর চোখ বুঝেছি, তোমাকে দেখেছি, তোমাকে পেয়েছি, আবার হারিয়েছি, আমার গানে, আমার শিল্পে। শতরূপা, আমি তোমাকে শত রূপ দিয়ে জীবন্ত করে তুলতে চাই। তুমি চোখ তুলে একটু সম্মতি দাও, আমি সব কিছু উজাড় করে দিতে চাই। তোমাকে কেন জানি মনে হয় খুব চেনা, মনে হয় এই গলিপথে আমি এসেছি। এই পাহাড়ের চূড়া, এই সাগরের ফেনা, কেন জানি মনে হয় আমার খুব চেনা। হয়তো হাজার হাজার বছর আগে তুমি ছিলে গার্গী, মৈত্রী, লোপামুদ্রার ভিড়ে, অথবা শান্ত স্নিগ্ধ নির্জন নদীর তীরে। আমি তোমায় দেখেছি পূব দিগন্তের ঘাটে, অথবা পশ্চিমে সেই দ্বীপান্তরের মাঠে। ভালোবাসা মানে এক ফোঁটা চোখের জল আর এক চিলতে মুচকি হাসির ঝলক। ভালোবাসা মানে স্মৃতি আর স্বপ্নের রাঙিনায় একটা ছোট্ট সুন্দর অপরূপ অশ্রুফলক। পৃথিবীটা গোল, তাই হয়তো আবার দেখা হবে, তবে সেদিন হয়তো জীবনের অনেক চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। চিরবিরহের আভাস যে পেয়েছে, তাকে মিলনের আশ্বাস দেওয়া বৃথা। যদি তুমি অসীমের হাত ধরে হারিয়ে যেতে চাও, সোনালি ডানার চিলের মতো ডানা মেলে আকাশে মহাকাশে উড়ে যেতে চাও, তবে তোমায় হৃদয়ের খাঁচায় পুড়ে রাখবার সাধ্য নেই আমার। তবু তোমার স্নিগ্ধ সান্নিধ্য, তোমার ঠোঁটের মাঝে আমার জীবনের ঘুঙুর উঠুক বেজে, বড় আঙুল দেখিয়ে চলে যাওয়ার আগে। মুক্তি। আমি সেই মেয়ে, আজ জীবনের সব স্বপ্ন, আশা, ভালোবাসার সব কিছু হারিয়ে আসামির কাঠগোড়ায় আমি রক্তমাখা ছোড়া হাতে দাঁড়িয়ে। সারা পৃথিবী তোমাদের জয় জয়কার করছে, কিন্তু আমি করব না। এখনো আমার হৃদয়ে শুধু তুমি আছো, তোমাকেই শুধু ভালোবাসি, শুধু তোমাকেই। সেই তোমার কাছে আমার ফরিয়াদ। জীবনের পথে বড় ক্লান্ত আমি, এবার আমায় মুক্তি দাও। হৃদয়ের গভীরে যে বন্ধন আমাকে নিয়তি কুড়ে কুড়ে খাচ্ছে, সেই অচিন বন্ধন থেকে এবার আমায় তুমি মুক্তি দাও চিরদিনের মতো। চিরমুক্তির সেই ঘুম, তারপর আর যেন কোনো বন্ধন না থাকে। রাজার আসন পচে হয়েছে জনতার আসন, তার ক্ষমতা নিয়ে এখন শুয়োরের লড়াই। সেই লড়াই জিতে তুমি রাজা হয়েছ, তারপর তোমাকে আবিষ্কার করেছি শত শত কোটি কোটি জনগণের হত্যাকাণ্ডের নায়ক রূপে। কালকের সেই কাল রাত, দুই একটা পেঁচার অদ্ভুত উৎপাত জানলার ফাঁক দিয়ে দেখেছিল তারা আমার এক হাতে রক্ত মাখা ছোড়া, আর এক হাতে একটা নিস্তেল প্রদীপ, স্তিমিত তবুও জল জল করছে ভালোবাসায়। দেহ মন সব কিছু হায় একদিন সঁপেছিলাম তোমার পায়ে, সেই তোমার রক্তে হতো ভেজাতে। একটুও কি হাত কেঁপে উঠল না আমার? কল্পবিজ্ঞানীর গল্পের দেবতারা। আমাদের মাইথোলজিক্যাল কাহিনীগুলোতে দেবতা, অসুর এবং অন্যান্য সুপারন্যাচুরাল শক্তির বর্ণনা পাই। তারা কি সত্যিই ভিন্ন গ্রহের প্রাণী ছিলেন? অথবা এমনও হতে পারে যে তারা ভবিষ্যতের উন্নত প্রজাতির মানব ছিলেন।
সময় যন্ত্রতে ট্রাভেল করে আমাদের সময়ে এসেছিলেন। কল্পবিজ্ঞানের গল্প লেখকেরা মনে করেন বৈদিক যুগে আমরা যেসব দেবদেবীরা আরাধনা করতাম, এমনকি গ্রিক দেবদেবীরা এলিয়েন্স ছিলেন। আমরা কখনো শ্রদ্ধায় কখনো ভয় পেয়ে সেই সব এলিয়েন্সদের আরাধনা করেছি। অনেকের ধারণা সেই সব দেবদেবীরা ভবিষ্যতের কোনো উন্নত স্পিসিস ছিলেন। আমাদের মস্তিষ্কের মাত্র 10% একসাথে কর্মক্ষম করতে পারে, কিন্তু ওনারা 90% বেশি অংশকে একসাথে কর্মক্ষম করতে সক্ষম ছিলেন। তাই আশেপাশের প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। সেই সব দেবদেবীরা কিভাবে এই পৃথিবীতে এলেন? এই পৃথিবীতে এমন কিছু গোপনীয় স্থান রয়েছে, সেই সব স্থান থেকে প্রাকৃতিক উপায় এক সময় থেকে অন্য সময়, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশন ভ্রমণ করা সম্ভব। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করা সম্ভব। তাই কৃত্রিমভাবে কোনো যন্ত্র বানানোর দরকার ছিল না। সেই সব প্রাচীন দেবদেবীরা জ্ঞানী বিজ্ঞানী অনেক উন্নত ছিলেন। মহাকাশে, গভীর সমুদ্রে, দুর্গম পর্বতে গড়ে তুলেছিলেন ছোট ছোট উপনগরী। যুদ্ধে পরাজিত সৈনিকদের জীবনী শক্তি কেড়ে নিয়ে নিজেদের শরীরের মধ্যে কেন্দ্রীভূত করতে পারতেন। এভাবে ওনারা আরও শক্তিশালী হয়ে উঠেছিলেন। ওনারা ক্লোন তৈরি করতে সক্ষম ছিলেন। একটা অদ্ভুত যন্ত্রের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে জীবনী শক্তি ট্রান্সফার করতে পারতেন। এভাবেই ওনারা দীর্ঘায়ু লাভ করতেন। সেই সব দেবদেবীরা ইচ্ছে মতো মহাকাশ ভ্রমণ করতে পারতেন। সূক্ষ্ম শরীরে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারতেন। অদৃশ্য হতে পারতেন। সম্মোহিনী বিদ্যায় ওনারা খুব পারদর্শী ছিলেন। একটা অদ্ভুত যন্ত্রের মাধ্যমে ওনারা যে কোনো প্রাণীর জীবনী শক্তি কেড়ে নিতে পারতেন। এতটাই শক্তিশালী ছিল যে একটা বড় শহরকে কালো অন্ধকার জগতে পাঠিয়ে দিতে পারত। আমরা হয়তো জানি না, এই পৃথিবীতে হয়তো এমন কিছু প্রাকৃতিক ঔষধি রয়েছে যা আমাদের সমস্ত রোগ দূর করতে সক্ষম, আমাদের চিরযৌবন প্রদান করতে পারে, আমাদের কোষকে অমরত্ব প্রদান করতে পারে। আমাদের পৌরাণিক কাহিনীতে সেই অমৃত মন্থনের কাহিনী শুনেছি। টাইম মেশিন। সায়েন্স ফিকশন কাহিনীতে আমরা টাইম মেশিনের বর্ণনা পাই। টাইম মেশিন নিয়ে আমাদের কৌতূহল অপরিসীম। এখন প্রথম প্রশ্ন, আমরা কি কোনোদিনও টাইম মেশিন কৃত্রিমভাবে আবিষ্কার করতে পারবো? উত্তর হলো, তা হয়তো সম্ভব নয়। আমরা জ্ঞানে বিজ্ঞানে যতটাই উন্নত হয়ে যাই না কেন, টাইম মেশিন তৈরি করা আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এই ইউনিভার্সে অনেক প্রাকৃতিক টাইম মেশিন রয়েছে। যদি সেই টাইম মেশিন খুঁজে বের করে আমরা তা নিজেদের কাজে লাগাতে পারি, তবে টাইম ট্রাভেল সম্ভব। সেই প্রাকৃতিক টাইম মেশিন দিয়ে এক সময় থেকে অন্য সময়ে ভ্রমণ করতে পারবো। এখন দ্বিতীয় প্রশ্ন, ভবিষ্যতে যদি টাইম মেশিনের সন্ধান মানুষ খুঁজে পায়, তাহলে তারা সেই টাইম মেশিন করে কেন আমাদের এই পৃথিবীতে আসছে না? উত্তর হলো, টাইম মেশিন করে কখনো অতীতে পৌঁছানো সম্ভব নয়, শুধুমাত্র ভবিষ্যতে ট্রাভেল করা যায়। টাইম মেশিন দিয়ে সময়ের গতিবেগ কমানো বা বাড়ানো সম্ভব, কিন্তু সময়ের গতিবেগ কখনো উল্টো দিকে প্রবাহিত হবে না। বৈজ্ঞানিকেরা ব্যাখ্যা দিয়েছেন, যদি কেউ আলোর গতিবেগের কাছাকাছি ট্রাভেল করে, তবে তার কাছে সময়ের গতিবেগ অনেকটা কমে যাবে। ওয়ার্ম হোলের মাধ্যমে ভিন্ন ডাইমেনশনে যদি পৌঁছানো সম্ভব হয়, তবে টাইম ট্রাভেল সম্ভব। কসমিক স্ট্রিংস, সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাধ্যমে টাইম ট্রাভেল সম্ভব। আমরা যদি ভিন্ন কোনো ডাইমেনশনে যাই, যেখানে একদিন অতিক্রম করলে আমাদের পৃথিবীতে 1 বৎসর অতিক্রম হয়, তাহলে সেই ডাইমেনশনে 100 দিন অতিক্রম করে এই পৃথিবীতে ফিরে আসলে দেখা যাবে এখানে 100 বছর অতিক্রম হয়েছে। আবার উল্টোটাও হতে পারে। যদি আমরা এমন কোনো ডাইমেনশনে পৌঁছই যেখানে 1 বৎসর অতিক্রম করলে এই পৃথিবীতে 1 দিন।
হিউম্যান স্পিসিস কি সবচেয়ে বেশি বুদ্ধিমান? আমাদের এই পৃথিবীতে বিশাল উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। মানুষের সৃষ্টি অনেক পরে হয়েছে। অনেকে মনে করেন মানুষ এই গ্রহের বাসিন্দা নয়, মানুষ ভিন্ন গ্রহ থেকে এসেছে। মানুষের বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি, তবে এই পৃথিবীর অন্যান্য প্রাণীদের সাথে খুব অল্প মিল দেখতে পাই। তাই আমরা সবার চেয়ে আলাদা। আমরা এই পৃথিবীর প্রকৃত বাসিন্দা কিনা, আমরা ভিন্ন গ্রহ থেকে এসেছে কিনা, সেই বিষয়ে বিতর্ক রয়েছে। তবে এই পৃথিবী আমাদেরকে আপন করে নিয়েছে, আমাদের সব কিছু দিয়েছে। কিন্তু বিনিময়ে আমরা কি দিয়েছি? এই সৃষ্টিতে আমাদের প্রকৃত ভূমিকা কি কিছু আছে? একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই পৃথিবীতে সৃজনশীলতায় মৌমাছির যা ভূমিকা রয়েছে, আমাদের তা নেই। লক্ষ লক্ষ প্রকারের উদ্ভিদ বংশ বিস্তারের জন্য মৌমাছির উপর নির্ভরশীল। মৌমাছির অনুপস্থিতিতে তাই এই পৃথিবীর সৃজনশীলতা নষ্ট হয়ে যাবে। আমরা বিজ্ঞানের বলে যতটাই বলিয়ান হই না কেন, মৌমাছি সৃষ্টিতে যে ভূমিকা পালন করে, আমরা তা করতে পারবো না। আমাদের অনুপস্থিতিতে এই পৃথিবীতে সৃজনশীলতায় কোনো প্রক্রিয়া থেমে থাকবে না। আমরা কথায় কথায় বলি অ্যানিমেলের মতো বিহেভ করো না, কিন্তু আমরা কি অ্যানিমেলের থেকেও নিষ্ঠুর নই? অ্যানিমেলরা খাদ্য বা আত্মরক্ষার তাগিদ ছাড়া সাধারণত অন্য কোনো প্রাণীকে হত্যা করে না, আমরা তা করি। ওরা কখনো রেপ করে না, আমরা তা করি। ওরা কখনো অন্য প্রাণীকে কেজে বন্দি করে রাখে না, কিন্তু আমরা তা করি। সত্যি কথা বলতে কি, মানুষ একটা স্বার্থপর স্পিসিস। তারা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভাবে, অন্য প্রাণীদের কথা ভাবে না। প্রকৃতিকে নষ্ট করে, প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে, প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করে, অন্য প্রাণীদের ক্ষতি করে, অরণ্য উচ্ছেদ করে। অথচ আমরা ভাবি যে আমরা অন্য প্রাণীদের চেয়ে শ্রেষ্ঠ, বুদ্ধিমান এবং মহান। কিন্তু আমরা কি সত্যি তাই? আমরা প্রকৃতিকে নষ্ট করে কি নিজেদের ধ্বংসকেই টেনে আনছি না? অধ্যয়নের প্রতি, অশিক্ষার অন্ধকারে না থাকবার জ্বালায় মুক্তি পেতে এসেছি এই পাঠশালায়। আমরা বুঝতে চাই আমরা জানতে, আমরা চাই এই পৃথিবীকে চিনতে। আজ আমাদের প্রধান কাজ অধ্যয়ন, তাতে আমাদের লাগাতেই হবে মন। আমরা সাহিত্য শিখব বিজ্ঞান, আমরা শিখব যত আছে আরো জ্ঞান। কিন্তু অধ্যয়নের লক্ষ্য কোনো উচ্চ শিখরে, কি লাভ এত কষ্ট, এত অধ্যয়ন করে? কেউ বলে এর লক্ষ্য চাকরি, বৃদ্ধি, অর্থবল। কেউ বলে এর লক্ষ্য পরীক্ষায় ভালো ফল। তাই পুঁথিপত্র আছে যত, আমরা আত্মসাৎ করি, সাথে থাকে গৃহশিক্ষক নামে অ্যাসিডিটির বড়ি। তারপর একদিন আসে সেই পরীক্ষা, তখন আমরা ব্যস্ত দেখাতেই নিজ শিক্ষা দীক্ষা। এতদিন ধরে পুঁথিপত্র সব পড়েছিল উদরে, পরীক্ষায় আমরা সব বের করি বমি করে। তারপর মনে হয় হালকা হয়েছে আমাদের বক্ষ দেশ, কারণ এতদিনের পরিশ্রমের কিছুই নেই অবশেষ। এমনি করে সকলে করছে লক্ষ্যহীন অধ্যয়ন। এর লক্ষ্য কি বুঝতে পেরেছে আর কয়জন? বুঝবে কি রূপে তারা এর লক্ষ্য জ্ঞান অর্জন? কিভাবে তারা ভবিষ্যতের দায়িত্ব করবে গ্রহণ? If education fails to teach us the moral values, if it fails to build us up as humans, if a school fails to teach a student about protecting the environment and controlling environmental pollution, then there is no use of such learning. The learning which will not only make us skilled but also build up as true humans will be considered as true learning. The learning which will teach us to prevent wastage of natural resources and conservation of natural resources will be considered as true learning.
পণ, এই পণ, সমাজ জীবনে তুই এক নিষ্ঠুর অভিশাপ। তোর দ্বারা কোন পাত্রের দাম কত তা হয় পরিমাপ। তুই যে কত ভয়ঙ্কর তা বুঝেছে আর কয়জন। গুনতি নেই, তোর শিকার হয়েছে কত মা বোন। প্রত্যেক নারীরা খুঁজেছে প্রেম প্রীতির এক গৃহকোণ, কিন্তু তুই চুরমার করেছিস তাদের কোমল মন। বেদ বেদান্ত উপনিষদেও নেই তোর কোনো স্থান। কত আইন হয়েছে তৈরি করতে তোকে প্রস্থান। কত জন্মেছে মহাপুরুষ, কত মহান বঙ্গ সন্তান, কিন্তু সকলেই তোকে দূর করতে গিয়ে হয়েছে হয়রান। একদিন তোর দর্প হবে চূর, দূর হবি তুই পণ। যেদিন সকলে বুঝবে তোকে, সকলে হবে সচেতন। সেই রজনীগন্ধা ফুলের গন্ধ। তুমি ঘুমিয়ে পড়লে রাত্রির অন্ধকারে, তোমার চোখের দিকে তাকিয়ে ভাবি, তুমি কি সেই পুরুষ, আমার স্বপ্নের রাজপুরুষের মতো সুপুরুষ? তবুও তোমার বাহুডোরে কেন আসে না ভেসে জানালার পাশে ফুটে থাকা রজনীগন্ধা ফুলের গন্ধ? তবে কি জানালার কপাটটা বন্ধ, না ফুলগুলো সব শুকিয়ে গেছে আর কোনোদিন হয়তো ফুটবে না? এই নির্মম প্রতিজ্ঞা বুকে নিয়ে কিন্তু কেন? যদি তোমাকে প্রশ্ন করি, আমার প্রতি তুমি কি উদাসীন? না, আমার সব কিছুই তোমার দখলে। আমার নিজের বলতে শুধুই আছে মনের গভীরে তলিয়ে থাকা সুগভীর ভালোবাসা। তোমার যত উদাসীনতা সেই ভালোবাসার প্রতি। বিয়ের প্রথম রাতে তোমায় আমি চিনেছিলাম ভালোভাবে। যখন দেনা পাওনার হিসেব নিয়ে তোমার দর কষাকষি করতে দেখেছিলাম, আমি সেই মেয়ে। না, এভাবে আর কতদিন চলবে? রাত্রির অন্ধকারে তাই বসে বসে ভাবি, কবে সেই ভোর হবে, পূবের আকাশ লাল হয়ে উঠবে। আর তোমাদের পায়ে ফুল দিয়ে নয়, রজনীগন্ধার মালা গলায় পরিয়ে বলতে পারবো, হে পুরুষ, তোমায় আমি ভালোবাসি। বিনিময়ে শুধু তোমার ভালোবাসা চাই। চারিদিকে মোহ মোহ করবি সেই রজনীগন্ধা ফুলের গন্ধ। পরিবর্তনই জীবনের ধর্ম। ভালো এবং খারাপ, পাপ এবং পুণ্য আপেক্ষিক, শ্লীল অশ্লীল আপেক্ষিক, নায়ক এবং খলনায়ক, ধর্ম এবং অধর্ম আপেক্ষিক। স্থান কাল পাত্র ভেদে তা পরিবর্তিত হয়। পরিবর্তনই জীবনের ধর্ম। এই জগতের নিয়ম পরিবর্তন, চিরস্থায়ী কিছু নয়। এমনকি আমাদের জীবনের সমস্যাগুলো একদিন ফুরিয়ে যাবে। দিনের শেষে যেমন রাত্রি নেমে আসে, তেমনি রাত্রির পর আবার দিন আসবে। ঈশ্বর সত্য, ঈশ্বর প্রেম সত্য, তাই আস্থা রেখো। লড়াই করবার আগে কখনো হেরে যেও না, হতাশ হয়েও না। আজকে যে ক্ষুদ্র, কালকে সে বৃহৎ মহিরুয়ে পরিণত হবে। আজকে যে তুচ্ছ, কালকে সে হবে সবার চোখের তারা। আজকে যে সর্বহারা, কালকে সে হবে সবার চেয়ে সেরা। ঈশ্বরের প্রকৃত স্বরূপ গল্পটা হয়তো সকলেরই জানা। সেই যে চারজন অন্ধ বন্ধু হাতি কেমন তা জানতে অগ্রসর হলো। যে ব্যক্তি হাতির শুঁড় স্পর্শ করলো, সে বলল হাতি কলা গাছের মতো। যে ব্যক্তি হাতির কান স্পর্শ করলো, সে বলল হাতি কুলোর মতো। যে ব্যক্তি হাতির পা স্পর্শ করলো, সে বলল হাতি থামের মতো। যে ব্যক্তি হাতির লেজ স্পর্শ করলো, সে বলল হাতি দড়ির মতো। কিন্তু
যতদিন না পর্যন্ত তাদের চক্ষু ঠিক না হলো, তারা কেউ হাতির প্রকৃত স্বরূপ জানতে পারল না। তেমনি যতদিন না আমরা আমাদের মনের চক্ষু উন্মোচন না করব, ততদিন ঈশ্বরের প্রকৃত স্বরূপ পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারব না। ঈশ্বরের প্রকৃত স্বরূপ সচ্চিদানন্দ সত্যম শিবম সুন্দরম। আমরা সবাই জানি যে তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবী তাদের কাছে এক আনন্দ আশ্রম। মহাপুরুষ বলে গেছেন, সত্যের জন্য জীবনে সব কিছু ত্যাগ করতে পারো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বরের কাছে প্রার্থনা করো বিশ্বের মঙ্গল হোক। শিব অর্থাৎ কল্যাণ। আমাদের এই নশ্বর জীবনকে সমস্ত বিশ্বজগতের কল্যাণের জন্য উৎসর্গ করতে হবে, তবেই সত্যকারের আনন্দ লাভ করবে। মনে রাখবে, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। যেখানে সুন্দর সেখানেই আনন্দ। সৌন্দর্য আমাদের মনকে অপরিসীম আনন্দ দেয়। এই সৌন্দর্যকে আমাদের উপাসনা করতে হবে। এই বিশ্ব জগৎকে কিভাবে আরো সৌন্দর্যমণ্ডিত করা যায় সেই বিষয়ে প্রচেষ্টা করতে হবে, তবেই জীবন আনন্দময় হয়ে উঠবে। এসো জগৎ জননী, এসো দুর্গা, এসো দশভুজধারিণী, এসো দুর্গতি নাশিনী, এসো আনন্দময়ী, এসো মমতাময়ী, সপরিবারে এসো মা। তোমার ভালোবাসার স্পর্শে ভরিয়ে দাও আমাদের মন। এসো মহিষাসুরমর্দিনী, নিষ্পাপ করো আমাদের মন। এসো জগৎ জননী, এসো আদি শক্তি, এসো বিপদনাশিনী, সমস্ত বিপদের হাত থেকে আমাদের রক্ষা করো। আমাদের মনে শুভ বুদ্ধি জাগৃত করো মা। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, শরতের কাশফুল ঢাকের আওয়াজ, কলরব আলোর রোশনাই। এই উৎসব ভালোবাসার, এই উৎসব মিলনের, এই উৎসব আনন্দের। দুর্গাপুজো। এই পৃথিবীতে বেশিরভাগ ধর্মে ঈশ্বরকে পুরুষ রূপে আরাধনা করা হয়। একমাত্র আমরাই ঈশ্বরকে মাতৃরূপে আরাধনা করি। আমাদের চোখে ব্রহ্ম এবং শক্তি এক এবং অভিন্ন। দুর্গাপুজো হল বাঙালিদের সেরা উৎসব। আদি শক্তি দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসেন, সঙ্গে নিয়ে আসেন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং জ্ঞানীর দেবী সরস্বতীকে নিয়ে। রূপে কার্তিক, গুণী গণেশ আসেন, পুরো প্যাকেজ নিয়ে আসেন। মহিষাসুরও আসেন সঙ্গে প্রতি বছর। একটা ভিলেন না হলে কোনো কাহিনী তেমন জমে না। মহিষাসুর ভিলেন হিসেবে অতুলনীয়। আধুনিক সায়েন্স ফিকশন কাহিনীগুলোতে যেমন জম্পেশ ভিলেন থাকে, সেই রকমই একটা ক্যারেক্টার। মহিষের পেট কেটে বের হন, দেবী দুর্গা দশভুজা ধারণ করে সেই মহিষাসুরকে বধ করেন। এই কাহিনীতে সিংহ, পেঁচা, রাজহংস, ময়ূর, ইঁদুর প্রত্যেকটি বাহনেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। রাবণ না থাকলে যেমন রামের মাহাত্ম্য প্রচার করা যেত না, তেমনি দুর্গতি নাশিনী দশভুজা দেবী দুর্গাকে পোর্ট্রে করার জন্য মহিষাসুরের মতো একটা জম্পেশ ভিলেনের দরকার ছিল। তবে মায়ের একটা আলাদা রূপও আছে। তিনি মমতাময়ী, নিজের সন্তানের সব কথা শোনেন, মনে প্রাণে ভালোবাসেন, সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেন। মায়ের সেই রূপ আনন্দময়ী। অনেকেই আমাকে প্রশ্ন করেন, মা দুর্গা এত আড়ম্বর করে মর্তধামে আসেন, তবে তিনি শিব ঠাকুরকে কেন সঙ্গে নিয়ে আসেন না? শিব এবং দুর্গার সম্পর্ক সবাই জানেন। দুই দেহ এক প্রাণ। এইরকম একটা কাপল পৌরাণিক কাহিনীতে দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না। নারায়ণ এবং লক্ষ্মী দেবীর প্রেম কাহিনীকেও হার মানায়। নারায়ণ যখন মর্তধামে অবতার নিয়ে আসেন, তখন লক্ষ্মী দেবীও পিছু নেন। হয়তো তিনি নারায়ণকে মর্তধামে একা একা পাঠাতে ভয় পান। সেই দিক থেকে মা দুর্গা নিশ্চিন্ত। তিনি মহাদেবকে একা ছেড়ে নিশ্চিন্তে মর্তধামে আসেন, কারণ তিনি জানেন যে মহাদেবকে নিয়ে তেমন কোনো ভয় নেই। বড় জোর নেশা করে পড়ে থাকবেন, এই যা, অন্য কোনো ভয় তেমন নেই। এখন প্রশ্ন হলো, মহাদেব কেন মা দুর্গার সঙ্গে মর্তধামে আসেন না? এই প্রশ্নের উত্তর
আমার কাছে ছিল না, কারণ আমি আগে বুঝতে পারিনি। বিয়ের পর বুঝতে পেরেছি, কারণ মহাদেবও চান কয়েকটা দিন একা একা কাটাতে, যেমনটা ঠিক আমরা চাই। আনন্দ হলো একটা অনুভূতি। হয়তো একটা অবজেক্ট আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করছে, অথচ প্রাণীদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করছে না। আবার ঠিক তার উল্টোটাও সত্যি হতে পারে। তাই আমরা বলতে পারি যে আনন্দের অনুভূতি স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তিত হয়। আমরা সবাই আনন্দ চাই, সুখী হতে চাই, কিন্তু সুখের পরিভাষা আমাদের কাছে আলাদা আলাদা। কেউ বিন্দুতেও সুখী হয়, আবার কেউ সিন্ধুতেও সুখী নয়। Selfless act of service is the path of self-realization or God realization, ultimate aim of life, source of eternal happiness. আলো রহস্যময়, অন্ধকার রহস্যময়ী। আলো এবং অন্ধকারের মধ্যে লড়াই যুগ যুগ ধরে চলছে। আলো যেমন রহস্যময়, অন্ধকারও তেমনই রহস্যময়ী। আলো আমাদের বেঁচে থাকবার প্রেরণা যোগায়, অন্ধকার মৃত্যুর পর আমাদেরকে আশ্রয় দেয়। অনেকে পুরো মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা অন্ধকার ঘরের সাথে তুলনা করেন। এই অন্ধকার ঘরের কয়েকটা মোমবাতি টিন টিন করে জ্বলছে। এই মোমবাতির আলোয় ঘরটা হয়তো কিছুটা আলোকিত হচ্ছে, কিন্তু এই আলোকে ওনারা পরম সত্য হিসেবে গণ্য করেন না, কারণ এই আলো সৃষ্টি হওয়ার পূর্বে অন্ধকার ছিল। এই আলো ধ্বংস হওয়ার পরেও অন্ধকার থাকবে। কিন্তু আমি ভিন্ন মত পোষণ করি। আলো এবং অন্ধকারের মধ্যে লড়াইয়ে আমি সর্বদা আলোর পক্ষ নিয়েছি, কারণ আমার চোখে আলো পরম সত্য। অন্ধকারের অস্তিত্ব আমার কাছে নেই। আলোর যখন অভাব হয় তখন তাকে আমি অন্ধকার বলি। তাই অন্ধকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। আলো সে যতই ক্ষুদ্র হোক না কেন, অন্ধকারের দর্প একমাত্র সেই চূর করতে পারে। যুগ যুগ ধরে আলো মানুষের মনে আশার আলো জ্বলানোর চেষ্টা করেছে। তাই আমার জীবনের মূল মন্ত্র হলো তামাসো মা জ্যোতির্গময়। আক্ষরিক অর্থ হলো লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট। ভবিষ্যৎ পৃথিবী এবং কয়েকটা কথা। ভবিষ্যৎ পৃথিবী বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে উন্নত একটা পৃথিবী। ভবিষ্যৎ পৃথিবী বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে মুটাজেনি, অর্থাৎ উন্নত প্রজাতির প্রাণী। এলিয়েন্স অর্থাৎ ভিন্ন গ্রহের প্রাণী। রোবট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাইবর্গ অর্থাৎ অর্ধেক যন্ত্র অর্ধেক মানব। সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। 3D ভিডিও কনফারেন্সিং, ইলেকট্রিক ভেহিকল, ভয়েস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, কমিউনাল, স্পেস ট্রাভেল এসব এখন সহজলভ্য। মহাকাশে ঘুরতে যাওয়া কোনো বড় ব্যাপার নয়। হানিমুন কাটাতে সত্যিকারের মনে যাওয়াও অস্বাভাবিক নয়। আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। সমুদ্রের গভীরে তখন মানুষ বসবাস করছে। সেখানে গড়ে উঠছে আর একটা সভ্যতা। বিজ্ঞান তখন অনেক উন্নত। এই পৃথিবীর উষ্ণতা বেশ কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে। বদলে গিয়েছে পোশাক আশাকের ধরনও। তখনকার পৃথিবীতে মুটাজিনি নামে এক উন্নত প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়েছে, দেখতে দেখতে অনেকটা মানুষের মতো। কিন্তু ওনারা মস্তিষ্কের বেশিরভাগ অংশকে একসাথে কর্মক্ষম করতে পারেন এবং প্রকৃতির শক্তিকে নিজেদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারেন। ভবিষ্যৎ পৃথিবীতে রোবট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওনারা মানব সভ্যতাকে অনেকটা নিয়ন্ত্রণ করবে। সাইবর্গ অর্থাৎ অর্ধেক যন্ত্র
অর্ধেক মানব। ভবিষ্যৎ পৃথিবীতে সেই যন্ত্র মানবের উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ পৃথিবীতে এলিয়েন্সদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। সেই ভিন্ন গ্রহের প্রাণীরা আমাদের সাথে বসবাস করছেন। মানুষের অ্যানসেস্টার্স এক অজানা গ্রহ থেকেই দুটি ভিন্ন দিকে প্রবাহিত হয়। এক শ্রেণী এসে পৌঁছয় আমাদের পৃথিবীতে, অন্য শ্রেণী এক অন্ধকার জগতে। অন্ধকার জগতে বসবাস করার জন্য ওনাদেরকে অস্তিত্বের জন্য অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। তাই ওনারা জ্ঞানী, বিজ্ঞানী, বুদ্ধিতে, শক্তিতে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছেন। ওনারা ডাইমেনশন ট্রাভেল করে আমাদের পৃথিবীতে পৌঁছান এবং আমাদের পৃথিবীতে আমাদের সাথে বসবাস শুরু করেন। ওনাদের সাথে আমাদের চেহারায় এতটাই বেশি মিল রয়েছে যে ওনাদেরকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি না। ওনারা আমাদের পৃথিবী এবং আমাদেরকে নিয়ে অনেক গবেষণা করেছেন। সেই এলিয়েন্সদের সাথে এবং অন্য এলিয়েন্সদের সাথে আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। তবে কখনো কখনো কিছু এলিয়েন্সরা আমাদের পৃথিবীর মানুষদের কিডন্যাপ করে ওনাদের গ্রহে নিয়ে যান এবং সেখানে নিয়ে গিয়ে আমাদের শরীর নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন। অনেকে মনে করেন এই পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ একটু অন্যরকম হতে পারে। এই পৃথিবীতে ভবিষ্যৎ আমাদের উপর দুর্যোগের কালো অন্ধকার নামিয়ে আনতে পারে। ইলেকট্রিসিটি ক্রাইসিস, পানীয় জলের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, এলিয়েন্স দ্বারা আক্রমণ, তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, ব্যাকটেরিয়া, ভাইরাস, মহামারী ইত্যাদি। এই পৃথিবীতে যা অস্ত্র এখনো পর্যন্ত রয়েছে তা আমাদের মানব প্রজাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এইরকম একটা অনিশ্চিত ভবিষ্যতে আমরা কিভাবে সার্ভাইভ করব সেগুলো নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তারপর এক নতুন যুগের সূচনা করতে হবে। অথবা এমনও হতে পারে এই পৃথিবী সকল প্রজাতির বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যাবে। বাতাসে দ্রবীভূত অক্সিজেন বিষাক্ত হয়ে যাওয়ায় তার গ্রহণযোগ্যতা থাকবে না। কোটি কোটি মানুষের মৃত্যু হবে, কোটি কোটি প্রাণীর মৃত্যু হবে। কিছু মানুষ মহাকাশে আশ্রয় নেবে। 108টা স্পেস শিপের মধ্যে মানব প্রজাতির শেষ প্রজন্ম বসবাস করবেন। বিভিন্ন ডাইমেনশনসে ওনারা ট্রাভেল করবেন। ওনারা এক নতুন পৃথিবীর সন্ধান করবেন যেখানে আমাদের এই পৃথিবীর মতো বসবাস করা সম্ভব। কখনো কখনো ওনারা আমাদের এই পৃথিবীতে আসবেন আর্টিফিশিয়াল অক্সিজেন নিয়ে। এখানে কিছুদিন কাটিয়ে আবার ওনাদের স্পেসশিপে ফিরে যাবেন, কারণ পৃথিবীতে ভবিষ্যতে বসবাস করা বিপজ্জনক। ভবিষ্যৎ পৃথিবীতে মানুষের অনুপস্থিতিতে নতুন নতুন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের সৃষ্টি হবে। তারা পরিপূর্ণভাবে বিকশিত হবে। অনেকে মনে করেন আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করছি, প্রকৃতির ওপর অত্যাচার করছি, আমরা প্রকৃতপক্ষে আমাদের এই সুন্দর পৃথিবীকে আমাদের নিজেদের বসবাসের জন্য অনুপযোগী করে তুলছি। আমরা অলরেডি 83% ওয়াইল্ড অ্যানিমাল এবং 50% প্লান্ট ধ্বংস করে ফেলেছি। এই প্রকৃতিকে যদি আমরা অমর্যাদা করি তাহলে যে কোনো মুহূর্তে প্রকৃতি আমাদেরকে শেষ করে দিতে পারে। আমাদের গ্রিড এবং স্টুপিডিটি একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই অনেকে বলেছেন আমরা ইনভিজিবল গডকে আরাধনা করি, কিন্তু ভিজিবল নেচারকে অমর্যাদা করি। আমরা ভুলে যাই গড এবং নেচারের মধ্যে কোনো প্রভেদ নেই। এই প্রাকৃতিক আতিথ্যের সুযোগ নিয়ে আমরা এই পৃথিবীতে বসবাস করছি। ভবিষ্যৎ পৃথিবীতে আমরা মানব প্রজাতি থাকি বা না থাকি, এই পৃথিবী থাকবে। আমাদের সৃষ্টির অনেক আগেই পৃথিবী ছিল, আমাদের সৃষ্টির অনেক পরেও এই পৃথিবী থাকবে। আমরা হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাব ডাইনোসরদের মতো। তখন এই পৃথিবীতে হয়তো অন্য কোনো প্রজাতি কর্তৃত্ব করবে। ইউনিভার্সাল প্রোগ্রামিং। প্রকৃতি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। চেঞ্জ ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। তবে কতটা পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, তাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়মকে আমরা ইউনিভার্সাল প্রোগ্রামিং বলতে পারি।
অনেকে মনে করেন স্থান, কাল এবং পাত্র সবসময় নির্দিষ্ট থাকবে, অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে আমরা কোনোভাবে চেঞ্জ বা রেকটিফাই করতে পারবো না। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে ঘটবে। প্রত্যেকটা ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। আমরা সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনাকে চেঞ্জ করতে পারবো না। ভবিষ্যতের জন্য যা নির্দিষ্ট করা হয়েছে তাই ঘটবে। যদি সেটা একভাবে না ঘটে তবে অন্যভাবে ঘটবে। ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ের নিয়ম তাই বলে। তবে আমরা টাইম মেশিন করে অতীতে পৌঁছতে পারি, তাহলে তখনকার কোনো ঘটনাকে চেঞ্জ করতে পারবো। তার ফলে ইউনিভার্সাল প্রোগ্রামিংয়ে একটা বিশাল পরিবর্তন হবে, প্যারালাল ইউনিভার্সের সৃষ্টি হবে। কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো তা সম্ভব নয়, কারণ সময়ের গতি কখনোই উল্টো দিকে প্রবাহিত হয় না। তাই টাইম মেশিন কখনো অতীতে পৌঁছানো সম্ভব নয়। তাই অতীতের কোনো ঘটনাকে চেঞ্জ বা রেকটিফাই করা সম্ভব নয়। অনেকে মনে করেন যদি টাইম ট্রাভেল পসিবল হয় তবে টাইম ট্রাভেলকে করতে পারবেন। কতক্ষণ সময় পর্যন্ত করতে পারবেন? সে কতদিন জীবিত থাকবেন? তার দ্বারা এই ইউনিভার্সের কি কি পরিবর্তন হবে তা হয়তো একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা সীমাবদ্ধ থাকবে। এই ইউনিভার্স কোনো ঘটনা কিভাবে ঘটবে, কেন ঘটবে, তার স্থান, কাল, পাত্র নির্দিষ্ট। যে ঘটনা যেভাবে ঘটেছে তার পরিবর্তন হবে না। তাই টাইম ট্রাভেলের মাধ্যমে যেসব ঘটনা ঘটবে তা হয়তো পূর্ব নির্ধারিত থাকবে। সমস্ত ঘটনা একটা নির্দিষ্ট নিয়ম দ্বারা সীমাবদ্ধ। আমরা টাইম ট্রাভেল করে নিজেদের ইচ্ছা মতো সেই নিয়মের উল্লঙ্ঘন করতে পারবো না। যে ঘটনা যেভাবে ঘটেছে বা ঘটবে তার কোনো পরিবর্তন হবে না। ইউনিভার্সাল প্রোগ্রামিং হলো একটা অদ্ভুত খেলা। তাহলে কি সত্যম শিবম সুন্দরম সচ্চিদানন্দ ঈশ্বর আমাদের সাথে খেলা খেলছেন? আমরা এক অতি ক্ষুদ্র নগণ্য জীব। একদিন হয়তো আমরা জানতে পারবো আমাদের পৃথিবীরও হয়তো প্রাণ আছে। আমাদের সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, লক্ষ লক্ষ নক্ষত্র প্রত্যেকেরই প্রাণ আছে। আমরা সবাই হলাম রঙ্গমঞ্চের অভিনেতা। আমরা সবাই ইউনিভার্সাল প্রোগ্রামিং দ্বারা নিয়ন্ত্রিত একটা বিশাল বড় নাটকের অংশ। আমরা এবং প্রকৃতি অভিযোজনের ফলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির সৃষ্টি হয়েছে। এভাবেই এই বিশাল এবং বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না লক্ষ লক্ষ প্রজাতি বিভিন্ন কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। যেমন ডাইনোসররা 65 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। প্রাকৃতিক কারণে অসংখ্য প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেই ঘটনাকে আমরা নর্মাল ন্যাচারাল ডেথ বলতে পারি। আবার কখনো কখনো অকস্মাৎ কোনো একটা বড় মাপের প্রাকৃতিক দুর্ঘটনায় অসংখ্য প্রজাতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, যেমন কেটি এক্সটেনশন। এই ঘটনাকে আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ বলতে পারি। মানুষের দ্বারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অসংখ্য প্রজাতি খুব অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই ঘটনাকে আমরা বলতে পারি মার্ডার। অনেকে মনে করেন মানব প্রজাতি ও প্রকৃতির একটা অংশ। তাই মানুষের দ্বারা যদি কোনো প্রজাতি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বিলুপ্ত হয়ে যায় সেই ঘটনাকে আমরা প্রাকৃতিক অভিযোজনের একটা অংশ বলতে পারি। ডারউইন বলেছেন আমাদের অস্তিত্বের জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়। এভাবেই যোগ্যতমের উদ্বর্তন হয় এবং অযোগ্য বিলুপ্ত হয়ে যায়। তাই অনেকে মনে করেন নিজের অস্তিত্বের জন্য, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মানুষ যদি অন্য কোনো প্রজাতিকে পুরোপুরি ধ্বংস করে দেয় তবে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ প্রকৃতির নিয়মই তাই। যোগ্যতমের উদ্বর্তন হবে এবং অযোগ্য বিলুপ্ত হয়ে যাবে। মানুষ ও নিজের অস্তিত্বের জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তা করেছে। কিন্তু এখানে আমার মতামত ভিন্ন। আমার মতামত প্রতিযোগিতা যেমন প্রয়োজনীয়, সহযোগিতাও ঠিক তেমনই প্রয়োজনীয়। কারণ এই পৃথিবীতে আমরা কেউ একা বাঁচতে পারবো না। আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল।
তাই অস্তিত্বের জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমরা যদি অন্য কোনো প্রজাতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিই, তাহলে ভবিষ্যতে তার কুফল আমাদেরকে ভোগ করতেই হবে। আমরা 83% ওয়াইল্ড অ্যানিমাল এবং 50% প্লান্ট অলরেডি ধ্বংস করে ফেলেছি। আমরা নিজেরাই এই নিজেদের পৃথিবীকে বসবাসের জন্য অনুপযোগী করে তুলেছি। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কি নিজেদের সর্বনাশ ডেকে আনছি না? যদি জঙ্গল না থাকে, যদি পশু পাখি না থাকে, যদি গাছপালা না থাকে, তবে আমরাও বেঁচে থাকতে পারবো না। অক্সিজেনের অভাবে আমরা সবাই মারা যাব। আমাদের এই পৃথিবী আমাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠবে। মানব সভ্যতা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ আত্মনির্ভর নই। আমরা কেউ একা বেঁচে থাকতে পারবো না। আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল। তাই আমাদেরকে নিজেদের অস্তিত্বের জন্য, বেঁচে থাকার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে। আমাদের দ্বারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনো প্রজাতি বিপন্ন বা বিলুপ্ত না হয়ে যায়, সেই দিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।